হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র SBHS। আজকের এই ভিডিওতে আমি ক্লাস 12-এর যে কবিতা রয়েছে তার মধ্যে প্রথম যে কবিতাটা আছে, যেটা হচ্ছে অন কিলিং এ ট্রি, সেই কবিতাটা আজকে এই ভিডিওতে তোমাদের সামনে আমি ডেসক্রাইব করব। লাইন বাই লাইন বেঙ্গলি মিনিং তো যেরকম থাকবে, তার সঙ্গে সঙ্গে এর বেশ কিছু তাৎপর্য আছে কিছু লাইনের, সেই জিনিসগুলো আমি তোমাদের সামনে ব্যাখ্যা করব। তাই যারা এই বছর ক্লাস 12-এ উঠছো তারা এই ভিডিওটিকে অবশ্যই কমপ্লিট দেখো। ভিডিওটি ভালো লাগলে এটিকে একটা লাইক করো, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পরবর্তীকালে এই ধরনের ভিডিও পাওয়ার জন্যে বেল বাটনে অবশ্যই ক্লিক করো। তো শুরু করছি আমরা ক্লাস 12-এর পোয়েট্রির প্রথম যে কবিতা অন কিলিং এ ট্রি, যেটা লিখেছেন একজন ইন্ডিয়ান রাইটার গিব প্যাটেল, সেই কবিতাটা সম্পর্কে আমরা আলোচনা শুরু করছি। প্রথমে গিব প্যাটেল সম্পর্কে যে কবি পরিচিতি সেটা আমরা একটু দেখে নিই। তোমরা প্রত্যেকেই বইটা আমাদের মাইন্ডস্কেপ বলে যে বইটি আছে, যদি না পেয়ে থাকো এটা তোমরা অনলাইন থেকেও ডাউনলোড করে নিতে পারো বইটা, বা 11-এও যদি পেয়ে থাকো সেই বইটাতেও এই পিসটা কিন্তু তোমরা পাবে। তো গিব প্যাটেল সম্পর্কে বলবার আগে তোমাদের বলবো যে এই বইটি কিন্তু তোমরা হাতের কাছে রেখো, যাতে করে যে কথাগুলো আমি বলবো সেটা তোমরা বইয়ের সঙ্গে একটু ট্যালি করে নিলে তোমাদের বুঝতে সুবিধা হবে। গিব প্যাটেল, যার জন্ম হয়েছে 1940 সালে, ইজ এ রিনাউন্ড ইন্ডিয়ান পোয়েট, প্লেরাইট অ্যান্ড পেইন্টার। তিনি একাধারে একজন বিখ্যাত কবি, তিনি হচ্ছেন নাট্যকার এবং তার সাথে সাথে তিনি হচ্ছেন একজন পেইন্টার অর্থাৎ চিত্রকর। এর সঙ্গে সঙ্গে আরেকটা যে তথ্য এনার সম্পর্কে জানা যায় সেটা হচ্ছে তিনি কিন্তু একজন চিকিৎসকও ছিলেন, নয় তিনি এখনও রয়েছেন বর্তমান, তিনি একজন চিকিৎসকও। এবং এটা জানা যায় যে তার বিভিন্ন কবিতাগুলো মানুষের শারীরিক অঙ্গ প্রত্যঙ্গের ওপরে, মানে তার ডেসক্রিপশনের ওপর সেই কবিতাগুলো, এই জন্য এনাকে অঙ্গ প্রত্যঙ্গের কবি বলেও কিন্তু অভিহিত করা হয়। তো ইন হিজ পোয়েট্রি প্যাটেল ইউজেস সিনকোপ্যাথিক রিদম। এই সিনকোপ্যাথিক রিদম জিনিসটা হচ্ছে কি, যেটা একটা মিউজিক্যাল মানে একটা জনরা। এটা কি হয়, যেখানে উইক বিট, যেগুলো আর কি খুব দুর্বল সাউন্ড, সেগুলোকে একটু পাওয়ারফুল করা হয় এবং যেগুলো পাওয়ারফুল বিট হওয়ার কথা সেগুলোকে দুর্বল করা হয়। এটাকে বলা হয় সিনকোপ্যাথিক রিদম। হি ব্রিংস দ্য ফ্লেভার অফ এভরিডে স্পিচ ইন হিজ পোয়েট্রি। এইখানে একটা জিনিস লক্ষণীয় হচ্ছে যে প্যাটেলের কবিতার ভেতরে আমরা যেটা দেখতে পাচ্ছি, যে প্রত্যেক দিনের আমরা যে কথোপকথন করি, যে ভাষায় আমরা কথা বলি, সেই ভাষা কিন্তু তিনি তার কবিতার ল্যাঙ্গুয়েজে ব্যবহার করেছেন। এর ফলে কি, যে কবিতাটা অনেকটা সাধারণ মানুষের কবিতা হয়ে উঠেছে এবং সাধারণ মানুষের পক্ষে এই কবিতাটাকে অনুধাবন করা অনেকটা বেশি সহজ হয়েছে। সাম অফ হিজ নোটেবল ওয়ার্কস আর মিররিং, হাউ ডু ইউ উইথস্ট্যান্ড বডি, এরকম কয়েকটা কবিতা তার বিখ্যাত। এবারে এই কবিতার যে সিনপসিস সেটা এখানে একটু বলে দেওয়া হয়েছে, দেখো। দ্য পোয়েম ইজ অ্যাবাউট দ্য হার্ম ডান টু দ্য এনভায়রনমেন্ট বাই হিউম্যান বিংস। আমরা জানি আমরা মানুষ, আমরা শ্রেষ্ঠ জাতি, কিন্তু আমরা এই শ্রেষ্ঠত্বের প্রতি পৌঁছানোর ক্ষেত্রে বিভিন্ন সময় পরিবেশের বিভিন্ন আইটেমের ওপর, বিভিন্ন বিষয়ের ওপরে, বিভিন্ন জিনিসের ওপরে কিন্তু আমরা হার্ম করি, মানে আঘাত করি, এবং তার মাধ্যম দিয়ে আমরা নিজেদের শ্রেষ্ঠত্বকে প্রতিপন্ন করবার চেষ্টা করি। তো এই কবিতার মধ্যে আমরা দেখতে পাবো যে একটা প্রাকৃতিক জিনিসের উপরে কিন্তু মানুষ প্রতিনিয়ত অত্যাচার করছে, এখনও করে চলেছে। ইন এ ভয়েস অফ সার্কাজম অ্যান্ড আয়রনি, এইখানে কবি যে দিকটা ব্যবহার করেছেন তার কবিতাটাকে আমাদের সামনে বোঝানোর জন্যে, সেটি হচ্ছে সার্কাজম মানে হচ্ছে বিদ্রুপ, এবং আয়রনি মানে হচ্ছে শ্লেষ। অর্থাৎ যেটা তিনি বলছেন না, তিনি বিদ্রুপ করছেন। অর্থাৎ যেটা বলছেন মিনিংটা কিন্তু তার উল্টো হিসাবে ধরতে হবে। এটা যখন আমরা কবিতাটা পাঠ করব তখন বোঝাবো যে যে কথাটা উনি বলবেন সেই কথাটা কিন্তু এইখানে প্রযোজ্য নয়, বরঞ্চ উল্টোটা প্রযোজ্য। দ্য পোয়েট স্পিক্স অফ ম্যানস ভায়োলেন্স অ্যান্ড ইম্পেশেন্স টুয়ার্ডস নেচার। অর্থাৎ এইখানে কবি যেটা বলতে চাইছেন যে মানুষের ভায়োলেন্স, মানুষের অত্যাচার, মানুষের ইম্পেশেন্স অর্থাৎ অধৈর্য নেচারের প্রতি, অর্থাৎ কোনো কিছুকে পাওয়ার জন্যে, চটজলদি পাওয়ার জন্যে মানুষ কিন্তু প্রকৃতির ওপরে যে হার্মটা করছে, যে ভায়োলেন্সটা করছে, মানুষ বুঝতে পারছে না এর যে রিটার্নটা আসবে পরবর্তীকালে সেটা কিন্তু খুব ভয়ানক হতে চলেছে। তো সেটা না বুঝেই মানুষ কিন্তু অধৈর্যের সাথে নিজের তাৎক্ষণিক যে চাহিদা সেটা পূরণ করবার চেষ্টা করে। তারই উপরে এই কবিতাটাকে লেখা হয়েছে, যাতে করে মানুষের ভেতরে, মানুষের মনকে একটু নাড়া দেওয়া যায়, যাতে করে যে তোমরা কি করছো এটা তোমরা জানো, তোমরা বোঝো, এবং মানুষের যদি একটু লজ্জা
মানে সৃষ্টি করা যায়, তার বিবেকের একটু যদি চেতনা জাগানো যায়, সেই সমস্ত দিকে নজর রেখে এই কবিতাটাকে লেখা। কারণ এটা আমরা দেখেছি যে মানুষ নির্বিচারে গাছকে হত্যা করে, সমাজ সভ্যতাকে ডেভেলপ করবার জন্যে বনাঞ্চলকে ধ্বংস করা হয়, কলকারখানা স্থাপন করবার জন্যে গাছকে কাটা হয়, নির্বিচারে কাটা হয়। কিন্তু তার পরিবর্তে যে গাছ লাগানোর ব্যাপারটা, এটা কিন্তু সেইভাবে হয় না। এবং গাছকে কাটতে গিয়ে আমরা যেভাবে নির্মমভাবে আমরা কাজগুলো করি, কবি বলতে চেয়েছেন যে এই উদ্ভিদই কিন্তু আমাদেরকে প্রাণ দেয়, এই উদ্ভিদ না থাকলে কিন্তু আমরা এই পৃথিবীতে থাকতে পারবো না। তা সত্ত্বেও আমরা নিজেদের তাৎক্ষণিক মানে প্রফিটের জন্যে আমরা কিন্তু আমাদের যে দীর্ঘমেয়াদী বসবাসের যে এই পৃথিবীতে বসবাস করবার যে বা বেঁচে থাকবার যে প্রক্রিয়া, সেটাকে কিন্তু আমরা ধ্বংস করছি। এই বার্তাটাই বিদ্রুপাত্মক ভঙ্গিতে কবি এই কবিতার মধ্যে দিয়েছেন, যেটা আমরা লাইন বাই লাইন পড়ব। দ্য পোয়েম ইজ রিটেন ইন ফ্রি ভার্স। এটা কিন্তু ফ্রি ভার্স মানে মুক্ত ছন্দে লেখা হয়েছে, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু অন্তমিল পাওয়া যাবে না। কিছু কিছু ক্ষেত্রে এরকম অন্তমিল হয় যে 1 নম্বর লাইনের সঙ্গে 2 নম্বর লাইনের অন্তমিল হয়, কোথাও কোথাও হয় 1 নম্বর লাইনের সঙ্গে 3 নম্বর লাইন, 2 নম্বর লাইনের সঙ্গে 4 নম্বর লাইনের অন্তমিল হয়। কিন্তু এই কবিতাতে আমরা দেখব যে কোনো অন্তমিল নেই, কোথাও হয়েছে কোথাও হয়নি, কোথাও লাইনের একটা যে রিদম মেনটেন করা হয়, যে 4টে ওয়ার্ড কি 5টা ওয়ার্ডের একটা লাইন হবে, প্রত্যেকটা লাইন সেই প্যাটার্নটাকে মেনটেন করবে। কিন্তু এখানে কখনো বড় বেশি ওয়ার্ড নিয়ে লাইন হয়েছে, কখনো কম ওয়ার্ড নিয়ে লাইন হয়েছে, কখনো একটা ওয়ার্ড নিয়েও একটা স্ট্যাঞ্জা হয়েছে, একটা লাইন হয়েছে। এইটা কিন্তু আমরা এখানে দেখতে পাবো। সুতরাং এটাকে ফ্রি ভার্স এই ক্যাটাগরির মধ্যে ফেলা হয়েছে। দেখো টেক্সটে আমরা আসছি। ইট টেক্স মাচ টাইম টু কিল এ ট্রি, নট এ সিম্পল জ্যাব অফ নাইফ উইল ডু ইট। ইট টেক্স মাচ টাইম টু কিল এ ট্রি, অর্থাৎ একটা গাছকে হত্যা করতে অনেকটা সময় প্রয়োজন। তার মানে তুমি যে একটা গাছকে চাইবে এক্ষুনি আর হত্যা করে ফেলবে, সেটা কিন্তু হবে না। তার কারণগুলো কি, কেন তাড়াতাড়ি একটা উদ্ভিদকে হত্যা করতে পারবে না, সেই সম্পর্কে উনি ডেসক্রাইবটা পরে করেছেন। প্রথমেই উনি একটা আমাদেরকে মানে কি বলবো, একটা মানে কনক্লুশন বলে দিলেন যে গাছকে কিন্তু তুমি খুব তাড়াতাড়ি হত্যা করতে পারবে না। নট এ সিম্পল জ্যাব অফ নাইফ উইল ডু ইট। জ্যাব অফ নাইফ মানে একটা ছুরি দিয়ে যে স্ট্যাব করা হয়, ছুরি ঢুকিয়ে দেওয়া হয়, এইটা দিয়ে একটা গাছকে হত্যা করা যাবে না। এখানে একটা সুপ্ত কম্প্যারিজন আছে, একটা মেটাফরিক্যাল ইউজ আছে। কীরকম না, তুমি যদি একটা মানুষকে একটা ছুরি দিয়ে স্ট্যাব করো, তো মানুষ যদি একটুখানি দুর্বল গোছের মানুষ হয়, তাহলে কিন্তু ছুরির একটা স্ট্যাবিংয়েই সেই মানুষটি মারা যেতে পারে। কিন্তু গাছ অতটাও দুর্বল নয় মানুষের মতো যে একটা স্ট্যাব করা হলো, ছুরি দিয়ে আঘাত করা হলো আর গাছটি মারা যাবে বা গাছটিকে হত্যা করা যাবে, এইটা সম্ভব নয়। কারণ এইখানে মানুষের সঙ্গে একটা কম্প্যারিজন দেখানো হলো যে মানুষ কিন্তু ছুরির আঘাতে মারা যেতে পারে, কারণ মানুষের জীবন হচ্ছে অত্যন্ত ঠুনকো, কিন্তু গাছ কিন্তু অতটা ঠুনকো নয়। সুতরাং একে এত তাড়াতাড়ি হত্যা করা সম্ভব নয়। কেন সম্ভব নয় সেটা এখানে বলছেন, দেখো। ইট হ্যাজ গ্রোন স্লোলি কনজিউমিং দ্য আর্থ। এই উদ্ভিদটা বেড়ে উঠেছে ধীরে ধীরে, কনজিউমিং দ্য আর্থ, কনজিউম করা মানে হচ্ছে শোষণ করা, দ্য আর্থ, আর্থ মানে ভূত্বক, ভূত্বক মানে হচ্ছে আমরা জানি একটা উদ্ভিদ বেড়ে ওঠে তার শিকড়ের মাধ্যমে ভূত্বকের মধ্যে বা ভূমি স্তরের তলায় যে মাটি আছে সেখান থেকে জল, জলীয় রস, অক্সিজেন, নাইট্রোজেন, বিভিন্ন ধরনের জিনিস এগুলোকে সঞ্চয় করে, এগুলোকে শোষণ করে উদ্ভিদটা বেড়ে ওঠে। তার মানে একদম পৃথিবীর মূল কেন্দ্র থেকে সে কিন্তু নিজের জীবনী শক্তিকে পায়। তার মানে মাটির সঙ্গে সরাসরি লিঙ্কড। কিন্তু অন দ্য কন্ট্রারি আমরা যদি দেখি, আজকে মানুষ কিন্তু আস্তে আস্তে মাটির থেকে বিচ্ছিন্ন। আমরা যত আগেকার দিনে মানুষ যত মাটির কাছাকাছি ছিল, মানে মাটির সঙ্গে কানেক্টেড ছিল, যদি আমরা আজকের দিনে ধরে নিই যে কোনো আদিবাসী পরিবার যারা প্রত্যন্ত গ্রামের দিকে থাকে, তাদের মধ্যে আমরা দেখতে পাবো রোগ জ্বালার প্রভাবটা কিন্তু অনেক বেশি কম। তারা অনেক রোগকে কিন্তু প্রতিরোধ করতে পারে, কোনো ওষুধপত্র তাদের লাগে না। কিন্তু শহরাঞ্চলের দিকে যখন আমরা যাব, যারা ফ্ল্যাটে থাকে মাটির থেকে অনেক উপরে, মাটির সঙ্গে তাদের কানেকশান খুব কম, নিয়মিত আমরা ভেজাল খেয়ে বড় হয়েছি, নিয়মিত আমরা ভেজাল খেয়ে নিজেদের শরীরকে প্রতিপালন করেছি। সুতরাং
কি হয় না, আমাদের ভেতরে আমরা সেই কনজিউমিং আর্থ মানে সরাসরি নেচার থেকে জিনিসটা পাই না, যার ফলে কি হয় যে আমাদের শরীর কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা অত বেশি থাকে না, প্রায় আমরা রোগে আক্রান্ত হয়ে পড়ি বা বিভিন্ন ধরনের রোগ আমাদের শরীরে বাসা বাঁধে। এইরকম শরীর হচ্ছে ঠুনকো, যাদেরকে একটা জ্যাবেই কিন্তু শেষ করে ফেলা যেতে পারে, কিন্তু আর্ট থেকে যে একদম কনজিউম করেছে তার মানে জীবনী শক্তি, তাকে কিন্তু একটা জ্যাবে হত্যা করা সম্ভব নয়। রাইজিং আউট অফ ইট, রাইজিং আউট অফ ইট মানে হচ্ছে একটা সময় যখন উদ্ভিদটা একটা বীজ ছিল, সেই বীজ কি করেছে, মাটির থেকে নিজের জীবনী শক্তিকে শোষণ করার পরে তারপরে কি হচ্ছে, সেই মাটিকে ভেদ করে ওপরে উঠে এসছে, যেটা আমরা বাংলায় বলে থাকি উদ্ভিদ, অর্থাৎ মাটিকে ভেদ করে যেটা উঠে এসছে সেটাকে আমরা উদ্ভিদ বলে থাকি। তো এইটা উদ্ভিদ কিন্তু মাটি থেকে উঠে এসছে, সুতরাং একে এত সহজে হত্যা করা সম্ভব নয়। ফিডিং আপন ইটস ক্রাস্ট, ফিডিং এবার কি হচ্ছে যে যখন গাছটা বড় হয়েছে, শিকড় তার প্রসারিত হয়েছে, তখনও কিন্তু সে ওই ক্রাস্ট মানে হচ্ছে ভূত্বক থেকে নিজের খাদ্য সামগ্রীকে সংগ্রহ করেছে, জল, জলীয় রস, এইসব ধরনের যে জিনিসগুলো আছে মাটি থেকে পাওয়া যায়, তার জীবন নির্বাহ করবার জন্য যে সমস্ত জিনিস সেগুলোকে সংগ্রহ করেছে। অ্যাবজর্বিং ইয়ার্স অফ সানলাইট, এয়ার, ওয়াটার, এবং অ্যাবজর্ব করেছে, এটাও ওয়ান কাইন্ড অফ শোষণ করা। কি কি শোষণ করেছে? এয়ার অর্থাৎ প্রকৃতির থেকে বাতাস, সেটাকে শোষণ করেছে, আমরা জানি কার্বন ডাই অক্সাইড শোষণ করে অক্সিজেন দেয়। সানলাইট, তার উদ্ভিদ তাদের সবুজ পাতার মাধ্যমে যে খাদ্য তৈরি করে, সূর্যের আলোর উপস্থিতিতে সেটা তৈরি হয়, সুতরাং সানলাইটকেও সে নিয়েছে। এবং ওয়াটার, এবং মাটির তলা থেকে যে জল, সেই জলকেও সে শোষণ করেছে। অ্যান্ড আউট অফ ইটস লেপ্রাস হাইড স্প্রাউটিং লিভস, এবং এইখানে একটা টার্ম আছে লেপারাস হাইড। লেপারাস হাইড মানে হচ্ছে লেপার অর্থাৎ যে কুষ্ঠরোগীর যে চামড়ার সঙ্গে এখানে তুলনা করা হয়েছে। কুষ্ঠরোগীর চামড়া কীরকম হয়, সেটা হচ্ছে খসখসে মানে বিবর্ণ টাইপের। বলা হচ্ছে উদ্ভিদের যে কাণ্ড আমরা দেখি সেটাও কিন্তু খসখসে বিবর্ণ, এবং এই বিবর্ণ কাণ্ড দেখে আমাদের মনে হতে পারে যে একজন লেপার কি, সে অসুস্থ, তাহলে এই উদ্ভিদটাও কি অসুস্থ? কিন্তু না, লেপারাস হাইড, হাইড মানে হচ্ছে লুকিয়ে রাখা। কি না, উদ্ভিদটা তার এই কাণ্ড বা বাকলের মধ্যে লুকিয়ে রাখে তার পরবর্তী জীবনী শক্তি, অর্থাৎ এইখান থেকেই কি হয়, স্প্রাউটিং লিভস, অর্থাৎ পাতা, যে সবুজ পাতা যেটা উদ্ভিদকে প্রসারিত করে, উদ্ভিদের আস্তে আস্তে যে বৃদ্ধি ঘটায়, চারপাশে ডালের সঙ্গে সঙ্গে পাতা বেরিয়ে যে উদ্ভিদ প্রসারিত হয়, সেই জীবনী শক্তি কিন্তু লুকিয়ে রাখে সে এই বাকলের মধ্যে। তার মানে একদিকে যখন বলা হচ্ছে যে লেপারাসাইড মানে হচ্ছে লেপারের চামড়ার মতো খসখসে, কিন্তু তার মতো অসুস্থ নয়। বাইরে থেকে দেখলে মনে হবে যে এইটা পুরো বিবর্ণ বা এর মধ্যে কোনো প্রাণশক্তি নেই, কিন্তু তারই ভেতরে লুকিয়ে আছে প্রাণের রসদ, এটাই এখানে বলা হচ্ছে। সো হ্যাক অ্যান্ড চপ, তাই বলা হচ্ছে যে এই উদ্ভিদটাকে যদি তোমায় হত্যা করতে হয় তাহলে হ্যাক করো মানে কাটো, বা চপ করো মানে হচ্ছে কুচি কুচি করে কাটো, যেরকমভাবে মাংসের দোকানে মাংসকে কাটা হয় সেরকমভাবে বলছে কুচি কুচি করে কাটো। তার সঙ্গে এটাও বলছে বাট দিস অ্যালোন ওন্ট ডু ইট। কবি যেন এখানে আমাদের সামনে বলতে চাইছেন যে মানুষের জীবনের উদ্দেশ্যই হচ্ছে, মানুষ হচ্ছে একটা উন্নত জীব, এবং মানুষ মনে করে যে তার থেকে যদি কোনো উন্নততর জীব হয় তার প্রাধান্য রাখতে দেওয়া যাবে না। তাই মানুষের যেন তেন প্রকারেণ এই ইচ্ছাটা যে উদ্ভিদকে আমি হত্যা করবই, সেটা জ্যাব দিয়েই হোক, মানে চপ করেই হোক, বা হ্যাক করেই হোক, যেমন করে হোক উদ্ভিদকে হত্যা করতে হবে, এই খেলায় যেন মানুষ নেমেছে। কিন্তু তারা এইখানে কবি আবার বিদ্রুপাত্মক ভঙ্গিতে বলছেন যে এই উদ্ভিদই কিন্তু তোমাকে বাঁচিয়ে রাখবে, কিন্তু মানুষ তুমি বুঝছো না যে তুমি যাকে হত্যা করছো সেই তোমার আসল ফ্যামিলি, ইওর ওন ট্রু ফ্যামিলি। বাট দিস অ্যালোন ওন্ট ডু ইট, বলছে তুমি যদি ওই একবার কাটো বা কেটে কুচি কুচিও করে ফেলো, তাহলেও কিন্তু তুমি উদ্ভিদকে হত্যা করতে পারবে না, কারণ এতটাই পাওয়ারফুল এর হচ্ছে জীবনী শক্তি যে একবার কাটলে বা কুচি কুচি করে ফেললেও তুমি একে শেষ করতে পারবে না। নট সো মাচ পেন উইল ডু ইট, এখানে একটা জিনিস কবি বলতে চাইছেন যে দেখো একটা হিউম্যান বিংকে, একটা মানুষকে তুমি যদি একবার জোরে আঘাত করো কোনো অস্ত্র দিয়ে, ধারালো অস্ত্র দিয়ে, বা কোনো ধারালো অস্ত্র দিয়ে তার অঙ্গ প্রত্যঙ্গকে যদি কেটে কুচি কুচি করে ফেলো, তাহলে মানুষের যে পেইন হবে, যে যন্ত্রণা হবে, সেই যন্ত্রণা কিন্তু মানুষকে আর বেঁচে থাকতে দেবে না, সে কিন্তু মারা যাবে। আমরা দেখেছি অনেক সময় মানুষ কোনো ট্রেনে কাটা পড়লো, পা
বাদ গেল, হ্যাঁ, সে কিন্তু ওই যন্ত্রণাতেই মারা যায়। কিন্তু উদ্ভিদ হচ্ছে এমন একটা জীব যার কিন্তু যন্ত্রণা হয়, যার কষ্ট হয়, কিন্তু তা সত্ত্বেও কিন্তু সে আবার বেঁচে ওঠে। ওই কুচি কুচি করে কেটে ফেললেও কিন্তু তাকে হত্যা করা যায় না। দ্য ব্লিডিং বার্ক উইল হিল। ব্লিডিং বার্ক, এখানে দেখো আবার একটা ইনার যে সিমিলারিটি আছে, যে আমাদেরকে যদি কোনো জায়গাকে কাটা হয়, মানে কেটে যদি কারো হাত কেটে গেল, পা কেটে গেল যদি হয়, আমরা দেখি সেখান থেকে রক্ত বেরোয়। রক্ত কি, যে অনেক মানুষ রক্ত দেখে অনেকটা আতঙ্কিত হয়ে পড়েন, বা তার ফলে তাদের মানে আরও যে বেঁচে থাকার ক্ষমতা সেটা চলে যায়, এই পেন হয়, যন্ত্রণায় হয়। কিন্তু উদ্ভিদকে কাটলে তার কোনো রক্ত বেরোয় না, এক ধরনের রস বেরোয়। সেইটা কিন্তু আবার কি করে, যে কাটা অংশটাকে আবার সে হিল করে, মানে সারিয়ে তোলে। তার মানে তুমি যে উদ্ভিদকে কেটে ফেললে মানেই যে সে শেষ হয়ে গেল তা নয়, সে কিন্তু নিজের ক্ষতটাকে আবার সারিয়ে ফেলবে, দিয়ে আবার নতুন করে সে বেঁচে উঠবে, নতুন করে সে আবার আগের অবস্থায় ফিরে আসবে। অ্যান্ড ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড, তার মানে যদি তুমি উদ্ভিদটাকে কেটে ফেলো, একদম মাটির লেভেলে যদি তুমি ছেঁটে ফেলো, উদ্ভিদটাকে কুচি কুচি করেও কেটে ফেলো, তাহলেও কি হবে, ক্লোজ টু দ্য গ্রাউন্ড উইল রাইজ কার্লড গ্রিন টুইগস। দেখা যাবে কিছুদিন পরে ওই যে অংশ তুমি কেটে দিয়েছিলে সেইখান থেকেই, তার পাশ থেকে, সেই কাণ্ডের পাশ থেকে দেখা যাবে কার্লড অর্থাৎ কুঞ্চিত গ্রিন টুইগস, মানে সবুজ রঙের ছোট ছোট কাণ্ড বেরোতে শুরু করেছে। মিনিয়েচার বাউজ, এবং এই যে কাণ্ডগুলো সেগুলো হচ্ছে মিনিয়েচার, মানে হচ্ছে যে আগে যে বড় বড় যে ডালগুলো ছিল সেই আকারের নয়, কিন্তু জিনিসটা ওইটাই, কিন্তু ক্ষুদ্রাকৃতি, সেই ডাল বেরোতে শুরু করেছে। হুইচ ইফ আনচেকড, বলছে তুমি যদি গাছটাকে কেটে দিয়েই চলে যাও আর যদি খেয়াল না করো, তুমি হয়তো ভাবলে যে কেটে দিয়েছি আর কিছু হবে না, কিন্তু ওই আনচেকড অবস্থায় যদি থাকে, মানে অলক্ষ্যে যদি থাকে, তাহলে কিন্তু দেখা যাবে ওই ছোট ছোট ডাল যেগুলো বেরোতে শুরু করেছে ওইগুলো কিন্তু একদিন গিয়ে কি হবে, উইল এক্সপ্যান্ড এগেন টু ফর্মার সাইজ। সেটা কিন্তু ফর্মার, মানে যখন উদ্ভিদটাকে তুমি কেটেছিলে তখন তার সাইজ যা ছিল, এই কেটে দেবার পরে যদি তুমি তাকে লক্ষ্য ঠিক মতো না করো, তাহলে কিন্তু সে আবার আগের অবস্থানে ফিরে যাবে, অর্থাৎ আগের রূপটাই সে আবার ফিরে পাবে। নো, তাহলে বলে দিচ্ছে যে এতক্ষণ পর্যন্ত বলে দিল যে কি কি করলেও উদ্ভিদকে হত্যা করা যায় না এবং সে আগের অবস্থায় ফিরে আসে বা পরিপূর্ণ উদ্ভিদে আবার সে ফিরে চলে আসে। সেই জন্য বলছে না, এই সবগুলো করো না। মানে উনি যেন মানুষকে ট্রেনিং দিচ্ছেন যে একটা গাছকে হত্যা করতে গেলে এই পলিসিগুলো নিলে হবে না, এইগুলো সবই তোমার ব্যর্থ হবে। তুমি যদি গাছকে হত্যা করতে যাও তাহলে এবার আমি যেটা বলছি সেটা করো। দ্য রুট ইজ টু বি পুলড আউট। তাহলে একটা গাছের সবথেকে বড়, সবথেকে প্রাণশক্তিপূর্ণ যে জায়গাটা সেটা হচ্ছে তার রুট, অর্থাৎ তার মূল, যেটা কিন্তু সচরাচর দেখা যায় না। সেটা গাছ অত্যন্ত গোপনে সেটাকে রাখে মাটির নিচে। সেই জন্য বলছে এই রুটটাকে পুলড আউট করতে হবে, অর্থাৎ এই রুট, মাটির নিচে যে মূলটা আছে সেটাকে টেনে তোমাকে বার করতে হবে। আউট অফ দ্য অ্যাঙ্কারিং আর্থ, বলতে চাইছে অ্যাঙ্কার করা কাকে বলা হয়, যে যখন নদী বা সমুদ্রে কোনো জাহাজ কোনো জায়গায় দাঁড়িয়ে থাকবার চেষ্টা করে তখন কি করে তারা অ্যাঙ্কার নোঙর করে, অর্থাৎ মাটিতে একটা দেখবে লোহার শিকলের মতো জিনিস আছে, হুকের মতো, সেটাকে মাটিতে বা জলের তলায় আটকে দেয়, যার ফলে জাহাজটা বা নৌকাটা ওইখান থেকে নড়াচড়া করতে পারে না, ওখানে আটকে যায়। তো সেই রকমই আর্থ অর্থাৎ পৃথিবী, সে কি করে উদ্ভিদকে আটকে রাখে, কিসের মাধ্যমে না, উদ্ভিদের যে শিকড়গুলো রয়েছে সেগুলোর চারিদিকে ছড়িয়ে যায়, তারা কি করে পৃথিবী থেকে ধরে রাখে, পৃথিবীও কিন্তু তাকে বা মাটিও কিন্তু তাকে আটকে রাখে। সুতরাং তুমি চাইলেই যে তাকে টেনে বার করে আনবে সেটা কিন্তু সম্ভব নয়। কিন্তু তোমাকে যদি গাছকে হত্যা করতে হয় তাহলে ওই অ্যাঙ্কারিং আর্থ থেকে রুটকে টেনে বার করে আনতে হবে। ইট ইজ টু বি রোপড, টাইড। তাহলে এইটাকে বার করতে গেলে কি করতে হবে না, প্রথম কথা হচ্ছে গাছের তলদেশটাকে ভালো করে দড়ি দিয়ে জড়াতে হবে, টাইড, এটাকে বাঁধতে হবে। অ্যান্ড পুলড আউট, স্ন্যাপড আউট, তারপরে সেটাকে টানতে হবে
স্ন্যাপড আউট মানে শব্দ করে ছিঁড়ে নিয়ে চলে আসতে হবে, অর পুলড আউট এন্টায়ারলি। হয় তুমি যতটা পারছো টেনে বার করে নাও, যতটা ছিঁড়ে খুঁড়ে চলে আসছে চলে আসুক, আর না হলে সম্পূর্ণ যে মূলটা আছে সেটাকে কিন্তু টেনে বার করে নিয়ে আসতে হবে, এন্টায়ারলি মানে সম্পূর্ণটা। আউট ফ্রম দ্য আর্থ কেভ, এবং সেটা বার করে আনতে হবে কোথা থেকে? আর্থ কেভ। এখানে একটা ইনার সিমিলারিটি রয়েছে যে পৃথিবী কিন্তু সবাইকে আশ্রয় দেয়, যেরকমভাবে একটা উদ্ভিদের মূলকে আশ্রয় দিয়েছে নিজের গর্ভে, সেরকমভাবে আদিম মানুষ যখন তারা ঘরবাড়ি বানাতে জানতো না তখন কিন্তু কেভ মানে হচ্ছে পাহাড়ের যে গুহাগুলো হয় ফাঁপা জায়গা, সেখানে তাকে আশ্রয় দিত। যার ফলে কী হতো না, বিভিন্ন বহির্জগতের যে প্রাণীরা রয়েছে মানে অন্যান্য যে প্রাণীরা রয়েছে তাদের আক্রমণ থেকে তারা রক্ষা পেত। এখানেও উদ্ভিদের মূলকে পৃথিবী তার শেল্টার দিয়েছে যাতে করে মানুষ বা অন্যান্য প্রাণী তার উপর কোনো হার্ম করতে না পারে। কবি বলে দিচ্ছেন যে ওইটাই হচ্ছে তার সফট পয়েন্ট, সুতরাং ওইখান থেকে তোমাকে কি করতে হবে? মূলটাকে টেনে বার করতে হবে, তবে গিয়ে কিন্তু এই উদ্ভিদকে সম্পূর্ণভাবে হত্যা করা যাবে, না হলে কিন্তু যাবে না। অ্যান্ড দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি এক্সপোজড, যখনই তুমি ওই আর্থ কেভ থেকে ওই হলো প্লেসটার থেকে মূলটাকে বার করে নিলে, রুটটাকে বার করে নিলে, তুমি এইটুকু শিওর হয়ে যাও যে স্ট্রেংথ, গাছের যে শক্তির জায়গা, মূল প্রাণকেন্দ্র, সেইটা কিন্তু এক্সপোজড হয়ে গেছে, মানে উদ্ঘাটিত হয়ে গেছে, মানে সবার সামনে এসে গেছে, আর গাছের বেঁচে থাকার কোনো উপায় নেই। দ্য সোর্স হোয়াইট অ্যান্ড ওয়েট, সোর্স মানে উৎস, অর্থাৎ উদ্ভিদের প্রাণের যে উৎস, যেটাকে দেখতে হোয়াইট অর্থাৎ সাদা, এবং ওয়েট, এবং তার গায়ে যদি তুমি হাত দাও তুমি অনেকটা ময়েশ্চার ফিল করবে। এগুলো অনেকটা ইমেজের মতো। কবি যেহেতু একজন চিত্রকর ছিলেন, তিনি কিন্তু শব্দের মধ্যে দিয়ে এমনভাবে শব্দগুলোকে আমাদের কবিতার ভেতরে ব্যবহার করেছেন যেন আমরা চোখের সামনে একটা ছবি দেখতে পাচ্ছি, যে একটা গাছ তার মূলে যদি তুমি হাত দাও একটা ভিজে ভাব তুমি লক্ষ্য করবে, যেন তুমি ফিল করতে পারবে, যেন তুমি চোখের সামনে দেখতে পাবে। এই জিনিসগুলোকে ইমেজ বা ইমেজারি বলা হয়। দ্য সোর্স হোয়াইট অ্যান্ড ওয়েট, দ্য মোস্ট সেন্সিটিভ, এবং সব থেকে সংবেদনশীল অংশ। উদ্ভিদের যে এতক্ষণ আমরা দেখলাম যে কাণ্ড, যাকে কেটে দেওয়া হচ্ছে, ছেঁটে দেওয়া হচ্ছে, কুচি কুচি করে কাটা হচ্ছে, এটা কিন্তু অতটা সংবেদনশীল নয়, এটা নিজেকে আবার হিল করতে পারে। কিন্তু মূল অর্থাৎ রুটটা হচ্ছে সব থেকে সংবেদনশীল এলাকা একটা উদ্ভিদের, যে এইটার উপর যদি আমরা আঘাত হানতে পারি তাহলে কিন্তু একটা উদ্ভিদের বেঁচে থাকার আর কোনো চান্স থাকে না। হিডেন ফর ইয়ার্স ইনসাইড দ্য আর্থ, এই যে সেন্সিটিভ পার্টটা, এইটাকে লুকিয়ে রাখা হয় ফর ইয়ার্স, মানে বহু বছর ধরে এটা মাটির নিচে থেকেছে, এবং কি করেছে? ইনসাইড দ্য আর্থ, এবং এই কী করেছে? মাটির নিচে থেকে একটা উদ্ভিদকে বাঁচিয়ে রাখার সব ধরনের প্রচেষ্টা করে গেছে। দেন দ্য ম্যাটার, এতক্ষণ এটা একটা লাইফ ছিল, কিন্তু যখনই তুমি তুলে নিয়ে চলে আসছো এটা আর প্রাণ রইল না, এটা একটা বস্তু হয়ে গেল, এটা একটা ম্যাটার হয়ে গেল। দেন দ্য ম্যাটার অফ স্কর্চিং অ্যান্ড চোকিং ইন সান অ্যান্ড এয়ার, এই কবিতার ভেতরে প্রকৃতির সেই দুরকম মূর্তিকে আমরা দেখতে পেলাম। এক জায়গায় আমরা দেখতে পেলাম যেভাবে এয়ার অ্যান্ড সান, প্রথম দিকে আমরা দেখতে পেলাম যে একটা উদ্ভিদকে বাড়িয়ে তোলবার জন্যে, থ্রাইভ করানোর জন্যে সেই এয়ার এবং সানলাইটের প্রয়োজন। এয়ার থেকে সে কার্বন ডাই অক্সাইড নেয় এবং অক্সিজেনকে ছেড়ে দেয়, এবং সানলাইটের মাধ্যমে সে খাবার তৈরি করে। তো এই দুটো জিনিস কিন্তু তাকে বেড়ে উঠতে সাহায্য করে। আবার যখন রুটটাকে টেনে তুলে নেওয়া হয় তখন এই দুটো জিনিসই, সেই প্রকৃতি কিন্তু এখানে সংহার মূর্তি ধারণ করে। কি করে না, তাকে স্কর্চিং অ্যান্ড চোকিং, অর্থাৎ এটাকে একদম ঝলসে দেয় এবং চোখ করে দেয়, মানে হচ্ছে শ্বাসরুদ্ধ করে দেয়। সেই এয়ার যে তাকে নিঃশ্বাস নেবার বা শ্বাস নেবার জন্যে বাতাস দিত, কার্বন ডাই অক্সাইড দিত, সেই কিন্তু এখন ওর কাছ থেকে সমস্ত শ্বাস নেওয়ার মানে যে সুযোগগুলো আছে সেগুলোকে কেড়ে নিচ্ছে। সেই সানলাইট যে তাকে খাবার তৈরি করতে দিত, সেই সানলাইট কিন্তু আজকে তাকে দগ্ধ করে দিচ্ছে, একদম পুরো তার যে ময়েশ্চার অংশটা আছে তাকে পুরো শুকিয়ে দিচ্ছে। ব্রাউনিং, হার্ডেনিং, টুইস্টিং, উইদারিং, এই রোদ পাওয়ার ফলে সে কী হচ্ছে, আস্তে আস্তে ওই হোয়াইট অংশটা ব্রাউনিং হয়ে যাচ্ছে, অর্থাৎ ব্রাউন হচ্ছে। এখানে আইএনজিগুলোকে ইউজ করা হচ্ছে, মানে যে এটা কিন্তু একবারই যে গাছটাকে কাটা হয়েছিল তা নয়, দিনের পর দিন আজও
বিভিন্ন জায়গায় এই একইভাবে গাছকে কাটা হচ্ছে, কাটা চলছে। অর্থাৎ মানুষের এই নেচারের ওপরে যে অত্যাচার করা বা এই উদ্ভিদের ওপরে যে হার্ম করা, এটা কিন্তু একদিনেই যে শেষ হয়ে গেছে তা নয়, আজও চলছে, ভবিষ্যতেও চলবে। কবি তাই এই জিনিসগুলোকে আমাদের কাছে পয়েন্ট আউট করেছেন যে কিভাবে, কি নৃশংসভাবে আমরা মানব জাতি, যারা সবথেকে সংবেদনশীল, আমরা বলে থাকি জীবকুলের মধ্যে সর্বশ্রেষ্ঠ, তারা কিভাবে একটা উদ্ভিদকে তিলে তিলে হত্যা করে এবং করে চলেছে। ওই মূলটা সানলাইট এবং এয়ারে পড়ে থাকার ফলে ব্রাউন হবে, অর্থাৎ বাদামি বা তামাটে রঙের হয়ে যাবে। হার্ডেনিং, আস্তে আস্তে ওই যে নরম অংশটা ছিল, সেন্সিটিভ পার্টটা ছিল, সেটা আস্তে আস্তে শক্ত হয়ে যাবে। টুইস্টিং, সেটা দুমড়ে মুচড়ে যাবে। এবং উইদারিং, এবং আস্তে আস্তে সেটা বিবর্ণ হয়ে যাবে, সেটা কিন্তু শুকিয়ে যাবে। মানে এই উদ্ভিদের ওই মূল অংশের ভেতরে প্রাণকে বাঁচিয়ে রাখার যতটুকু ক্ষমতা ছিল, সেই সমস্ত অংশটুই কিন্তু, সেই সমস্ত সম্ভাবনা কিন্তু নষ্ট হয়ে যাবে। অ্যান্ড দেন ইট ইজ ডান। এবং একমাত্র এই সব কাজগুলোকে যদি তুমি করতে পারো, তবেই মানুষকে, কবি বলছেন, তবেই কিন্তু একটা উদ্ভিদকে হত্যা করতে পারবে। তার মানে একটা উদ্ভিদকে হত্যা করা খুব একটা সহজ ব্যাপার নয়। আর মানুষ সে কী করছে না, প্রতিনিয়ত তাকে যে জীবন দেয়, তার জন্যে সেই পৃথিবীতে আছে, সেই উদ্ভিদকে নিজের স্বার্থসিদ্ধির জন্যে প্রতিনিয়ত হত্যা করে চলেছে। কবি এইখানে যে কথাটা বলতে চেয়েছেন যে আমাদের মনকে যেন প্রস্তুত করে দিচ্ছেন যে এইটাই তো জানলাম অন কিলিং এ ট্রি, অর্থাৎ ট্রিকে কী করে হত্যা করা হয়। পরে যেন কোনো কবিতা আসে মানে অন সেভিং এ ট্রি, মানে কিভাবে একটা ট্রিকে আমরা সেভ করব। আমরা আমাদের সিলেবাসের মধ্যে ক্লাস 10-এর সিলেবাসে, ক্লাস 7-এর সিলেবাসে আমরা কন্টিনিউয়ালি এই জিনিসটা দেখছি যে প্রকৃতিকে বাঁচিয়ে রাখবার জন্যে নিরন্তরভাবে কবি সাহিত্যিকরা আমাদের শিশু মনদের কাছে এই অ্যাপিল করছে যে তোমরা উদ্ভিদকে বাঁচাও, নাহলে কিন্তু ফিউচার জেনারেশন এই পৃথিবীতে হয়তো টিকে থাকতে পারবে না। তো এই ছিল আমাদের আজকের কবিতা অন কিলিং এ ট্রি। কবিতাটি যে ডেসক্রাইব করলাম এই ভিডিওতে, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটাকে একটা লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল বাটনে ক্লিক করো, যাতে পরবর্তী ভিডিওর লিঙ্কগুলো তোমরা সরাসরি পেতে পারো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।